আরব বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে এবি ব্যাংক হিসেবে পরিচিতি লাভ করে প্রথম প্রজন্মের এই বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি 4 দশকের অধিক সময় ধরে এই দেশের ব্যবসা বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে এই বেসরকারি ব্যাংকটি। আগামী শনিবার এই ব্যাংক উদযাপন করতে যাচ্ছে তাদের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই বিশেষ দিনকে সামনে রেখে ব্যাংকের বিভিন্ন দিক নিয়ে কথা বলার জন্য আমরা এখন এসেছি ওই ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিও সৈয়দ মিজানুর রহমানের সাথে। জনাব রহমান, আপনাকে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনি কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনাকেও স্বাগতম। আপনার ব্যাংকের এই 43তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে আগামী দিনের পরিকল্পনা, আপনাদের ব্যাংকের আগামী দিনের ব্যবসায়িক প্ল্যান বা গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিতে যাচ্ছেন কিনা এই বিষয়ে যদি একটু আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন। এই ব্যাংক তো আসলে বাংলাদেশের প্রথম প্রাইভেট সেক্টর ব্যাংক, 1982 সালে যাত্রা শুরু করে। আমরা ইনফ্যাক্ট 2025 সালের 12 এপ্রিল 43 বছরে আমাদের অপারেশনস পদার্পণ করতে যাচ্ছি। ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমরা বেসিক্যালি এবি ব্যাংক সবসময় একটা ট্রেড ফাইন্যান্স ব্যাংক হিসেবে পরিচিত ছিল। রাইট। আমরা অনেক বড় বড় কাস্টমার যারা এখন অনেক তাদের নিজস্ব ক্ষেত্রে অনেক স্বনামধন্য ব্যবসা করছেন, আমাদের হাত ধরে তাদের উত্থান হয়েছে। বাট আমরা বরাবরই এসএমই এবং রিটেলে খুব একটা ফোকাস ছিলাম না। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা আসলে কর্পোরেট গণ্ডি থেকে বেরিয়ে এসএমই, সিএসএমই এবং রিটেলে ফোকাস করা, এবং এটা বেসিক্যালি মোর উদ্দেশ্য হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ দ্য রিস্কস অ্যান্ড অফকোর্স দ্য প্রফিটেবিলিটি মেনটেন করা। সেই হিসেবে আমরা চিন্তা করেছি আগামী এছাড়া আরও পরিকল্পনা রয়েছে প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবাকে পৌঁছে দেওয়ার জন্য এজেন্ট ব্যাংকিংয়ের এক্সপ্যানশনটা, এবং সাব ব্রাঞ্চের আমাদের বেশ কিছু প্ল্যান আছে। যেমন আমরা 57টা সাব ব্রাঞ্চে কাজ করেছি, বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে আরও 50টা সাব ব্রাঞ্চ নিয়ে নেওয়া, যাতে করে প্রান্তিক পর্যায়ের কাস্টমাররা যাতে অ্যাক্সেস টু দ্য ব্যাংকিং, অ্যাক্সেস টু দ্য ফাইন্যান্স যাতে আমরা ইনশিওর করতে পারি। মানুষদেরকে ফাইন্যান্সের ব্যাপারে সচেতন করে তুলতে পারলে আমি মনে করি যে ব্যাংকিং সেক্টরের পাশাপাশি দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে ওদের নলেজটা কাজে লাগবে। এখন এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটাকে ফেসিলিটেট করার জন্য গতানুগতিক ব্যাংকিং ধারার বাইরেও কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করা হচ্ছে, ডিজিটাল টেকনোলজি ইউজ করা হচ্ছে আরও বেশি মানুষকে নির্বিঘ্নে ব্যাংকিং করার সুযোগ দেওয়ার জন্য। এই বিষয়ে আপনার ব্যাংকের কোনো পরিকল্পনা আছে কিনা ডিজিটাইজেশনটাকে আরও ফেসিলিটেট করার জন্য? আসলে ব্যাংকিং সেক্টরে একসময় ছিল, আমরা যখন ছোটোবেলা দেখছি বা আমাদের ইয়াং কালে আমরা যখন দেখেছি, তখন দেখেছি যে কাস্টমাররা ব্যাংকে আসতো, রাইট, এবং তাতে সে সময় ছিল। এখন এমন অবস্থা হয়ে গেছে সময়ে মানুষ সবাই ছুটছে, আর ছুটছে, কারোই সময় নাই। তো ওই পার্টিকুলার পার্সপেক্টিভ থেকে আমাদের একটা এবি ডিরেক্ট একটা অ্যাপ আছে, যেখানে আপনি ইচ্ছা করলে বাসায় বসেই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, বাসায় বসে আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন, ফিক্সড ডিপোজিট করতে পারবেন, স্কিম ডিপোজিটগুলি করতে পারবেন। তো সুতরাং আমরা সেখানে অলরেডি আছি, এবং আমাদের যেই এবি ডিরেক্ট যে অ্যাপসটা আছে এটা আমরা রিসেন্টলি একটা রিভ্যাম্প করেছি। ফার্স্ট ফেজ অলরেডি কমপ্লিট, এবং কাস্টমার ইউজার এক্সপিরিয়েন্স যেটা বলে আমরা দেখেছি যেটা আমরা অনেক ব্যাংক যাদেরকে পারসেপশন ওয়াইজ অনেক ভালো ব্যাংক হিসেবে পরিচিত আছে, তাদের রেটিংয়ের চেয়ে আমাদের সফটওয়্যার, আমাদের এবি টাচের এবি ডিরেক্টের রেটিংটা অনেক ভালো। আমরা চেষ্টা করছি জুন মাসের মধ্যে আমাদের সেকেন্ড ফেজ হয়ে গেলে আমরা এবি ডিরেক্টটাকে আরও সম্প্রসারণ করছি, এক্সপ্যান্ড করছি, যেখানে আরও সুবিধা দিচ্ছি, কাস্টমাররা আরও অনেক কনভিনিয়েন্ট, যেটা আপনি বলছেন যে কনভিনিয়েন্সটা এখন ইজ দ্য নেম অফ দ্য গেম, রাইট। সুতরাং ওই কনভিনিয়েন্ট ব্যাংকিং করতে পারবেন ঘরে বসেই, এবং এইটা আমরা আমাদের এজেন্ট ব্যাংকিং সাব ব্রাঞ্চেও আমাদের এখানে যেই কাস্টমারই অনবোর্ড হচ্ছেন তাদেরকে আমরা এই অনবোর্ড করে ফেলছি এবি ডিরেক্টের আন্ডারে, যাতে করে তাদের ব্যাংকে না এসে ওনারা ওনাদের বাসায় হোক, অফিসে হোক, কর্মস্থলে হোক, যেখানেই হোক, তারা তাদের বেসিক ব্যাংকিং নিডটা যাতে করতে পারে। এছাড়া আমরা ইনফ্যাক্ট এবি ডিরেক্টের থ্রুতে আমাদের ন্যানো লোন যেটা আছে, ছোট ছোট লোন, যেই কাস্টমারগুলো ধরেন ইজিলি তাদের কোনো ডকুমেন্টেশন ছাড়া জাস্ট স্কোর ম্যাট্রিক্সের উপরে বেসিস করে হয়ে যাবে, ওনারা বাসায় বসেই টাকাটা উইথড্র করতে পারবেন। আমরা সেটা কাজ করে যাচ্ছি। এই ব্যাংকটি আসলে মূলত একসময় কর্পোরেট কালচার বা বড় ব্যবসায়ীদেরকে বা মাঝারি মানের ব্যবসায়ীদেরকে, পুরাতন ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে আপনারা ফেসিলিটেট করেছেন, ব্যাংকিং সেবা দিয়ে, তাদের পরামর্শ দিয়ে বিভিন্নভাবে। কিন্তু এখন আপনারা আবার ক্ষুদ্র এবং মাঝারি জনগোষ্ঠী মানে উদ্যোক্তা শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে আপনারা কাজ করার জন্য এখন প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন বা আপনারা ওদিকে দৃষ্টি নিবন্ধন করতেছেন, এটা খুবই ভালো উদ্যোগ। তো এই উদ্যোগটাকে আপনারা ফেসিলিটি, তার মানে কি আপনারা পোর্টফোলিওতে কোনো চেঞ্জ করতেছেন? যেমন কত পার্সেন্ট আপনারা কর্পোরেট করবেন, কত পার্সেন্ট এসএমই করবেন, যদি একটু আপনারা ক্লিয়ার করেন আর এই বিষয়টা। আমরা আসলে টোটাল পোর্টফোলিওর মধ্যে আমাদের কর্পোরেটটাই বেশি। আচ্ছা।
সো কর্পোরেটে আমাদের আর আমরা একটা ফোকাস করব না। আচ্ছা, কর্পোরেট থেকে আমাদের ধরেন অলমোস্ট লাইক 90%-এর মতো আমাদের কর্পোরেট ফোকাসড। 90%? 90%। তো সেখান থেকে আমাদেরকে সরিয়ে আনতে হলে আমাদেরকে আসলে বেশ কিছু প্রোগ্রেসিভ স্টেপস নিতে হচ্ছে। শিওর। এবং আপনারা জানেন যে এসএমই লোনস এবং কর্পোরেট লোনের মধ্যে অনেক ডিফারেন্স আছে। অবশ্যই। বিকজ এসএমই লোন ইজ মোর অফ সুপারভাইজারি ক্রেডিট, সুপারভাইজার ক্রেডিট, এটা অ্যান্ড রিটেল আরও বেশি। বেশি। তো সুতরাং আসলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে কিন্তু একটু সময় লাগে। সো আমরা একটা আসলে আমাদের যে ব্রাঞ্চ নেটওয়ার্ক, আমরা যদি শুধু কর্পোরেট ব্যাংকিং করি তাহলে আমাদের এত ব্রাঞ্চের দরকার নেই। আপনারা দেখেন বিদেশি ব্যাংকগুলো কিন্তু 20-25টা ম্যাক্সিমাম ব্রাঞ্চ নিয়ে কর্পোরেট খুব সুন্দর ব্যবসা চালাচ্ছে। এবং সুতরাং ব্রাঞ্চের নেটওয়ার্ক বাড়ানো মানে হচ্ছে আসলে রিটেইল থেকে অ্যাকোমোডেট করা এবং সাস্টেইনেবল করা। সো আমরা, আপনি যেটা বললেন যে আমরা এখন আসলে সরে আসতে যাচ্ছি, মানে আমরা ওখান থেকে আমাদের পোর্টফোলিওটার রিস্ক ডাইভার্সিফিকেশন করার জন্য এবং মোটা দাগে আরও যারা মার্কেট অ্যাক্সেস টু ফাইন্যান্স নাই তাদেরকে দেওয়ার জন্য করে আমরা আমাদের রিস্কটাকেও ডাইভার্সিফাই করছি, রিটার্ন অন ইনভেস্টমেন্টটাকেও আমরা একই সাথে গুরুত্ব দিচ্ছি। আচ্ছা, আমরা এখন একটি অন্য বিষয়ে একটু যেতে চাই, সেটা হলো আমানত। এখন ব্যাংকিং সেক্টরে কিন্তু আমানত একটা খুব মানে বড় ধরনের একটা রোল প্লে, এখন না সব সময় করে, যে আপনি ব্যাংক যদি মানে স্মুথলি রান করতে চান আপনাকে ডিপোজিট বাড়াইতে হবে এবং পাশাপাশি ক্রেডিট বাড়াইতে হবে। এই দুটোর সমন্বয়ে আপনার ব্যাংকিংটা এগিয়ে যাবে। তো এই আমানত বৃদ্ধি নিয়ে আপনাদের নতুন কোনো পরিকল্পনা আছে কিনা? আপনারা বেশি মানুষের কাছে যেতে চান বা আমানতকারীদেরকে কী সুবিধা দিতে চাচ্ছেন যাতে করে আপনার ব্যাংকের একটা স্পেশাল ফোকাস থাকে যে এখানে আমানতটা এবং আমাদের সুরক্ষার জন্য আমাদের আমানত, অনেক ব্যাংকেরই এখন অনেক আমানতকারীর মধ্যে একটা চিন্তা আসছে যে এই ব্যাংকে আমি আমানত করব, আমানতটা ফিরে পাবো কিনা বা ফিরেটা কিভাবে, কত স্বাচ্ছন্দ্যে আমি এটা পাবো, আদৌ পাবো কিনা, এই বিষয়গুলো যদি আপনি একটু খোলামেলাভাবে আমানতকারীদের উদ্দেশ্যে বলেন। টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি আসলে আমাদের গত 15-17 বছর থেকে একটা অনিয়মের মধ্যে ছিল, সুশাসনটা ছিল না, যেটার জন্য সবচেয়ে বেশি সাফার করেছে আসলে আমানতকারীরাই। আমরা যারা ব্যাংকে চাকরি করি আমরা সবাই জানি ডিপোজিট ইজ দ্য মেইন ব্লাড অফ দ্য ব্যাংক। আপনার ডিপোজিট থাকলে আপনি বিভিন্ন রকমভাবে এই ডিপোজিটটা ইউটিলাইজ করে সেখান থেকে রিটার্নটা নিতে পারবেন। ব্যাংকিং ব্যবসা কিন্তু খুব সিম্পল, আসলে আমরা এটাকে খুব কমপ্লিকেটেড করে ফেলছি। সিম্পল, আপনি টাকা নেবেন এবং টাকা দিবেন এবং এর মাঝখানে আপনি মেক ইউর ওন মানি ফর ইউর ওন অপারেশনাল এক্সপেন্সেস অ্যান্ড এভরিথিং। সো জনগণের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ব্যাংকের উপরেই আস্থাটা কমে গেছে ইন টোটালিটি। এটা এবি ব্যাংক বলে কথা না, টোটাল ব্যাংকের মধ্যে আপনি দেখবেন যে মানি সার্কুলেশন কমে গেছে। এই সার্কুলেশন কমার উদ্দেশ্য হচ্ছিল এবি ব্যাংক XYZ ব্যাংক না, ব্যাংকটা হচ্ছে আমি ব্যাংকে টাকা রাখবো যে আমি সেই বিশ্বাসটা পাচ্ছি না। তো সেই বিশ্বাসটা ব্যাংকের মধ্যে যে বিশ্বস্ততা ফিরিয়ে আনার জন্য এই ব্যাংক শুধু না, আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে। এখানে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের একটা বড় রোল আছে, যেটা এখন আমি মনে করি এখনকার গভর্নরের আন্ডারে এখন সুন্দরভাবে ওনারা করার চেষ্টা করছেন। একটা ডিসিপ্লিন ফিরিয়ে আনার করছেন, যে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ফিরিয়ে আনার চেষ্টা করছেন, যেটা একদমই ছিল না। এখন কাস্টমারের কনফিডেন্সটা কিন্তু ধরেন আমি এবি ব্যাংকে আজকে যদি কোনো কারণে কোনো খারাপ নিউজ আসে, এবি ব্যাংক যখন যদি কাস্টমার তুলে নিয়ে যায় ওরা কিন্তু ভাববে যে এবি ব্যাংক না, টোটাল ব্যাংকের মধ্যে সমস্যা। রাইট। সো এই ব্যাংকের এই কনফিডেন্সটা ফিরিয়ে আনার দায়িত্ব শুধু এবি ব্যাংকের না, টোটাল ব্যাংক যতগুলো ব্যাংক কাজ করছে বাংলাদেশে, এবং আর অবশ্যই আমাদের রেগুলেটর বাংলাদেশ ব্যাংকের একটা বিশাল দায়িত্ব আছে। আমরা আমাদের কাস্টমারদের বা আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য আমরা মোটামুটিভাবে বেশ কিছু ডিপোজিট স্কিমস করেছি, যেগুলো ধরেন ব্যাকড আপ বাই ইন্স্যুরেন্স অ্যাজ ওয়েল। কারণ লং টার্ম কিছু ডিপোজিট আমাদের স্কিমস আছে, যেখানে ধরেন আপনি কোনো একটা টাকা নির্দিষ্ট টাকা জমা করতে থাকলেন 10 বছর 15 বছর পরে আপনি একটা ম্যাচুরিটি ভ্যালু পাবেন। কিন্তু এই কোনো কারণে যদি আপনি এর মধ্যে আপনি আপনার ফাইন্যান্সিয়ালি আপনি না আসতে পারেন, আপনি যদি কোনো কারণে সেটা কন্টিনিউ করতে না পারেন, তাহলে সেটার একটা ইন্স্যুরেন্স কাভারেজ আছে, যেটাতে আপনাকে নিশ্চিত আপনার নমিনি বা আপনার ফ্যামিলির কেউ সেই ওই ম্যাচুর ভ্যালুটা অবশ্যই পাবেন। এবং আমরা আরও কিছু ডিপোজিটকে সিকিউর করার জন্য ডিপোজিট ইন্স্যুরেন্সে কাজ করছি। তো সুতরাং আমি মনে করি যে আসলে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করতে না পারলে তো ব্যাংকের স্বার্থ সংরক্ষণ হবে না। তো সুতরাং আমরা অবশ্যই তাদের ব্যাপারে, আমানতকারীদের ব্যাপারে অসম্ভব ধরনের আমাদের কনসার্ন আছে। আমরা আশা করছি যে তারা এই 43 বছরের একটা ব্যাংকের উপরে যে বিশ্বস্ততা রেখেছেন, আমি মনে করি এটা তারা রাখবেন। কারণ আমার কাস্টমার যদি আমার প্রতি কনফিডেন্স না রাখে, আমি আসলে চলতে পারবো না। তো সুতরাং আমাদের সমস্ত কার্যক্রমই আসলে আমানতকারীদের সুরক্ষার জন্যই করা হচ্ছে। আপনার বক্তব্যে একটা জিনিস আমরা বেরিয়ে এসছে যে সুশাসন একটি আর্থিক ব্যবস্থার জন্য খুব জরুরি।
যেটা আপনার কথা অনুযায়ী যে গত 15-16 বছরে এটার অভাব ছিল, এ কারণে ব্যাংকিং খাতে অনেক অনিয়ম, অনেক কিছু বেশ কিছু দুর্ঘটনাও বলা যেতে পারে, বা আর্থিক কেলেঙ্কারির ঘটনাও আমরা জেনেছি, পত্রপত্রিকায় অলরেডি নিউজে এসছে, এবং কিছু ব্যাংকের প্রতি মানুষের একটা কনফিডেন্সেরও কিছুটা ঘাটতি আছে, ফলে সেখান থেকে ক্যাশ উইথড্র হয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে আপনার ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স, যেটা আমরা আইসিসি বলি, এটাকে জোরদার করার জন্য, এটাকে আরও শক্তিশালী করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? আমরা আমাদের আসলে শুধু আপনি যেটা বললেন ডিআইসিসি, ডিপার্টমেন্ট ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স, ও ছাড়াও আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা মানুষ হিসাবে কিন্তু সবসময় আমাদের নেগেটিভ একটা অ্যাটিটিউড থাকে। আমরা ইকোনমিক্সে একটা কথা শুনেছি যে ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ দ্য মার্কেট। সো আসলে ধরেন আমার একটা যদি কোনো বাজে অভ্যাস থাকে, সেই বাজে অভ্যাসে আপনার সংক্রামিত হওয়ার যতটুকু সুযোগ, ভালো অভ্যাসে সংক্রামিত সুযোগ তার চেয়ে কম। তো আমরা আসলে যেটা সুশাসন বলছি, যে আমার আসলে আশেপাশে এত অঘটন ঘটেছে, এত অনিয়ম ঘটেছে, টোটাল ইন্ডাস্ট্রির প্রতি মানুষের একটা বিতৃষ্ণা এসে পড়েছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের ডিআইসিসিতে আমরা নতুন মানুষ অলরেডি নিয়োগ দিয়েছি, যাতে করে আমরা আসলে যেটা আপনি বললেন সুশাসনটা, কর্পোরেট গভর্নেন্সটাতে এনশিওর করা যায়। বাট এটাও একটা ব্যাপার যে আসলে অনেক দিনের অনিয়মের থাকতে থাকতে মানুষ আসলে ওই অনিয়মটাই নিয়ম যখন হয়ে যায়, তখন নিয়মটা ফিরিয়ে আনাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি, আমাদের বোর্ড এবং দ্য স্পন্সর্স আর ভেরি মাচ অ্যালাইন্ড, যে আমাদেরকে এখন পরিবর্তিত পরিস্থিতিতে সুশাসনটা ফিরিয়ে না আনতে পারলে আসলে ব্যাংকটাও সার্ভাইভ করা সম্ভব না, বা যে কোনো প্রতিষ্ঠানে আসলে সুশাসন না থাকলে সাস্টেনেবিলিটি যেটা আমরা বলি সেটা হয় না। তো আশা করছি যে আমরা এবং আমাদের আসলে হিউম্যান রিসোর্স নিয়ে আমরা আসলে অনেকগুলি কাজ করছি। আমি ইনফ্যাক্ট ডিসেম্বরের 8 তারিখ থেকে যখন আমি অ্যাক্টিং হিসেবে আছি, আমরা অলরেডি আমাদের এমপ্লয়ীদের মোটিভেশন লেভেল বাড়ানোর জন্য আমরা তাদের যা যা দরকার আমরা সবগুলি করছি, এবং আমরা এই বছরও তাদের বেনিফিটস অ্যান্ড বিকজ মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কাউকে আসলে জোর করে কাজ করতে পারবেন না। যখন আনসার্টেনিটি থাকে পুরো ইন্ডাস্ট্রিতে, তখন আপনাকে ওদেরকে এনশিওর করতে হয় ইয়োর জব ইজ সিকিউর অ্যান্ড সেফ। আমরা সেটাও করার চেষ্টা করছি, এবং আমরা জাস্টিফাই করার চেষ্টা করছি যে প্রতিটা মানুষ তার নিজস্ব কর্ম করে তার ইনসেন্টিভ অবশেষে পাবে। এখন একটা খুবই কনসার্ন যেটা সব ব্যাংকের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেটা হলো ক্লাসিফাইড লোন, এনপিএল যেটা আমরা বলি, নন পারফর্মিং অ্যাসেট বা নন পারফর্মিং লোন বা স্ট্রেস অ্যাসেট, যেটাই বলেন না কেন আপনি। তো এটার যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি পুরো ব্যাংকিং খাতকে একটা ভানারেবল অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। এটা আমি নট অনলি এবি ব্যাংক অর XYZ ব্যাংক, সব ব্যাংকের জন্য। তো এই ক্ষেত্রে একজন সিনিয়র ব্যাংকার, আপনারা প্রায় 30 বছর, 3 দশক প্রায় আপনার অভিজ্ঞতা, আপনার কি মনে হয়, আপনি কিভাবে এই বিষয়টা দেখতেছেন, এবং আপনার ব্যাংকের ক্ষেত্রে এটাকে কমিয়ে আনার জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন? এটা আসলে আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট ইস্যু অফ টোটাল বাংলাদেশের ব্যাংকের, আমাদের ব্যাংকে সব কিছু মিলিয়ে আমরা যেটা মনে করেছি, আসলে নন পারফর্মিং লোনসটাই হচ্ছে গিয়ে আমাদেরকে পিছনে ফেলে দিচ্ছে। আমাদের কান্ট্রি রেটিং কমে যাচ্ছে, বাট আমি যেটাকে বললাম যে সুশাসনের অভাবে হয়েছে। এবং একটা ব্যাংক তার নিজস্ব পোর্টফোলিও ম্যানেজ করার ক্ষেত্রে আসলে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। আমি একটা লোন দিচ্ছি, এই লোনটা গত 15 বছর 16 বছরে যে কাস্টমারসগুলির সঙ্গে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম, তারা আমাকে রেসপন্ডও করছিল না। 5ই আগস্টের পর থেকে সিনারিটা অনেকখানি চেঞ্জ হয়েছে। এই কাস্টমারদেরকে আমরা এখন রিচ করতে পারছি, তারা আমাদের কাছে আসছেন, এবং বিশেষ ক্ষেত্রে এমন হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের কিছু প্যারামিটার্স আছে, যে আপনি যে কোনো লোন রিশিল করতে হলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ডাউন পেমেন্ট করতে হয়, কিন্তু ওভারঅল মিট করতে হবে, রাইট। এখন অনেক ক্ষেত্রে কিন্তু এরকম ব্যবসা কিন্তু আছে যারা আসলে জেনুইনলি ব্যবসা করছেন কিন্তু সাফার করেছেন। তো ওই সাফারিং যারা করেছেন তারা হয়তো ওই পার্টিকুলার ডাউন পেমেন্টটা দিতে পারছেন না। তো আমরা আসলে বাংলাদেশ ব্যাংকের কাছে স্পেশাল পারমিশন চেয়েছি এই সমস্ত ক্ষেত্রে যারা কন্টিনিউইং ব্যবসা, তার ক্যাশ ফ্লো অ্যানালিসিস করে দেখছি যে তার ক্যাশ ফ্লোটা হয়তো বা আস্তে আস্তে বাড়বে, এবং সেই ক্ষেত্রে তার ডাউন পেমেন্ট এখন যদি কমও হয় কিন্তু তার ব্যবসা কন্টিনিউটি করার জন্য তার আমরা জাস্টিফাইয়েবল মনে করছি। তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্যাংকে পাঠাচ্ছি, এবং বাংলাদেশ ব্যাংকও সেগুলি দেখছেন, এবং বাংলাদেশ ব্যাংক আপনি জানেন যে একটা 5 সদস্য বিশিষ্ট একটা টিম করেছেন। এইটা আসলে কেন করেছেন, বিকজ ওনারাও বুঝতে পারছেন যে কিছু ব্যবসা আসলে জেনুইনলি এফেক্টেড হয়েছে, সেই একটা ব্যাপার। তো ওভারঅল আসলে আমরা আমাদের ব্যাংকের যদি আপনি নন পারফর্মিং লোনস বলেন, আমরা আসলে অলমোস্ট 800-এর উপরে এনআইএ অ্যাক্ট এবং অর্থ ঋণ আদালতে বিভিন্ন ভাবে মামলা চালু, 800-এর উপরে। এবং এটা আমরা হয়তো আগে এটার বেশ কিছু
সীমাবদ্ধতাও আছে, আইনের সীমাবদ্ধতা আছে, এখানে কেউ রিট করে আবার রিট ভ্যাকেট করতে হয়। সো আসলে আইনের মতো করে চলতে হবে এবং সময় লাগবে। বাট আমরা আমাদের একটা টাস্ক ফোর্স করেছি যাতে করে স্পেশালি আমরা নন পারফর্মিং লোনসের উপরে যাতে গুরুত্ব দিয়ে, এবং আমরা ইনফ্যাক্ট ভাগও করে ফেলেছি, টপ 20 কাস্টমারদের উপর আলাদা করে ফোকাস করছি যাতে করে আমরা এটাকে আরও তাড়াতাড়ি করে ব্যাংকের লোনসগুলো ফেরত আনতে পারি। সো আমাদের কাজকর্ম চলমান রয়েছে। আমরা আশা করছি যে আমরা যেহেতু এটা আইনি জটিলতাও কিছু আছে, এটা হয়তো অতি সত্বরই আমরা কিছু রেজাল্ট দেখতে পারবো না, কিন্তু আমরা লেগে আছি এবং কিছু কিছু কাস্টমার আবার রেসপন্ডও করছেন, ওনারাও এগিয়ে আসছেন। সো আমরা নট দ্যাট অনলি দ্য কোর্ট সেটেলমেন্টের বাইরেও আমরা চেষ্টা করছি যে নিজেরা যদি নেগোশিয়েট করে কিছু করে ফেলা যায়। মানে আপনারা ব্যাংকিং নর্মসের মধ্যে থেকে যতটা পারা যায়, যেভাবে পারা যায়, আপনারা এই লোনগুলো আদায় করার জন্য, রিকভার করার জন্য বা রিশিডিউল করার জন্য আপনারা নিরলসভাবে কাজ করে আমরা চেষ্টা করছি। এবং বাংলাদেশ ব্যাংকেরও আপনি জানেন যে একটা ওনাদেরও একটা আমাদের ফোকাস, আমাদেরকে নির্ধারণ, আমাদেরকে মানে গাইডলাইন্স দিয়েছেন যে আপনারা যা পারেন যে কাস্টমার থেকে তা নিয়ে নেন। সো আমরা আসলে সেটাই করছি। আমরা আর একটু বিষয়ে একটু এখন কথা বলবো রেমিটেন্স নিয়ে, কারণ আমাদের অর্থনীতিতে রেমিটেন্স এখন একটা বৈদেশিক মানে ভারসাম্য বজায় রাখার জন্য একটা বড় উৎস হিসেবে কাজ করতেছে। এবং আমরা, আপনি জানেন যে এই রেমিটেন্স এখন আমাদের এই গত মাসেই বাংলাদেশের প্রথম যে $3 বিলিয়ন এক মাসে আমরা পেয়েছি আমাদের বহির্বিশ্বে যারা অবস্থান করেন, আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত যারা কাজ করেন তাদের কাছ থেকে। তো এটা কিন্তু ব্যাংকের মাধ্যমে এসছে এবং তার মধ্যে এবি ব্যাংকও একটি। তো আপনার ব্যাংকে এই রেমিটেন্স ব্যবসাটাকে বা রেমিটেন্স কালেকশনটাকে জোরদার করার জন্য আরও কী কী পদক্ষেপ নেওয়ার চিন্তা করতেছেন আপনারা? আমাদের আসলে প্রবাসী আমাদের কিছু প্রোডাক্ট আছে অলরেডি, যেখানে রেমিটেন্স যারা পাঠায় তাদেরকে আমরা কিছু সুবিধা দেই। আর এর পাশাপাশি আপনি খেয়াল করে দেখবেন যে আপনি ঠিকই বলেছেন যে $3 বিলিয়ন এই রেমিটেন্স এসছে গত ফর দ্য ফার্স্ট টাইম এক মাসে, মার্চ মাসে। সো এইটার একটা কারণ হচ্ছে কি, এই সরকারের উপরে যে বিশ্বাসটা স্থাপন হয়েছে সেটা একটা বড় ব্যাপার। আমি যেটা প্রথমে বললাম যে ব্যাংকিং কিন্তু আসলে বিশ্বাসের ব্যাপার। আমরা ছোটবেলায় পড়েছি যে তুমি যখন তোমার কোনো বন্ধুকে টেস্ট করবা, তুমি তাকে টাকা ধার দাও, ওই টাকাটা সে ঠিকমতো ফেরত দিচ্ছে কিনা তার উপরে ডিপেন্ড করবে তোমার বন্ধুটা কেমন। সো ব্যাংকিং টোটাল, আমি মনে করি মানে প্রতিষ্ঠিত সত্য যে ব্যাংক একটা বিশ্বাসের জায়গা। এখন এই সরকার যেই স্টেপসগুলো নিয়েছেন, এই কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা বলি, এবং এখানে উপদেষ্টা আছেন, ইউনূস সাহেবের মতো মানুষ নিয়ে আছেন যিনি পৃথিবীব্যাপী স্বীকৃত মানুষ, ওনার যে উপদেষ্টা মণ্ডলীর উপরে যে বিশ্বাসে স্থাপন করেছে সেজন্যই রেমিটেন্সটা এসছে, আর কোনো কারণ নাই। এর আগে কিন্তু সরকার 2.5% ইনসেন্টিভ দিয়েও কিন্তু এই পরিমাণ রেমিটেন্স আনতে পারেনি। তো আমি মনে করি আসলে বিশ্বাসের জায়গা যখন হয়েছে তখন এর ফসল সবগুলি ব্যাংকই পাবে। এবং আমাদের যেহেতু বিস্তৃতি আছে 104টা ব্রাঞ্চের থ্রুতে, আমাদের বিভিন্ন ব্রাঞ্চেও রেমিটেন্স আসছে এবং এই রেমিটেন্স দেশের জন্য ডেফিনেটলি একটা পজিটিভ একটা ইমপ্রুভমেন্ট, এবং আমাদের ব্যালেন্স অফ ট্রেডেও এটা অনেক সাহায্য করছে। আমরা IMF-এর থেকে যে টাকা পয়সা নেওয়ার যে কমিটমেন্টসগুলো ছিল সেটা আসার পরে আমরাও কিন্তু দেখছি যে আমাদের প্রতিটা স্টেপসগুলো IMF-এর যেই নির্দেশনা ছিল বাংলাদেশ ব্যাংক যেভাবে আমাদেরকে পরিচালনা করার চেষ্টা করছে আমরা করাতে, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ফেরত আসছে, সেই জন্যই রেমিটেন্সটা আসছে। এবং আমরা আমাদের বিভিন্ন ব্রাঞ্চে আমাদের আসলে কাস্টমার সার্ভিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। একজন রেমিটেন্স তো যে কোনো একটা, আজকাল কিন্তু রেমিটেন্স মোর অফ এক্সচেঞ্জ হাউস থেকে বেশি আসে, ইন্ডিভিজুয়াল থেকে। তো ওই এক্সচেঞ্জ হাউসের সঙ্গে আপনি যত বেশি রিলেশনশিপ করতে পারবেন, আপনি রেটসগুলো তো ফিক্সড, এখন আর আগের মতো এরকম ভ্যারিয়েবল রেটস না। তো সুতরাং এখানে আসলে সার্ভিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সুতরাং আমরা চেষ্টা করছি, স্ট্রাগলিং অফকোর্স সবসময় একটা স্ট্রাগল থাকে, এবং এই পট পরিবর্তনের পরে তো অনেকগুলো ব্যাংকে স্ট্রাগলে পড়েছেন। আমরা চেষ্টা করছি এই স্ট্রাগল থেকে বের হয়ে আসার জন্য কীভাবে করা যায়, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে কাস্টমার সার্ভিসের উপরে কোনো কিছু নেই। when you are basically meeting the customer's expectation, আপনার ওয়ার্ড অফ মাউথই আপনার সার্ভিসটা যাবে। সুতরাং আমরা মনে করি যে আমাদের সার্ভিস দিয়ে আমরা আসলে কাস্টমারদেরকে আমাদের আগের সে বিশ্বাসের জায়গায় ফিরিয়ে আনতে পারবো। ধন্যবাদ। আপনাদের এই 43তম জন্মবার্ষিকী বা প্রতিষ্ঠাবার্ষিকী যেটাই বলি না কেন, আমরা এই লগ্নে, এই শুভ লগ্নে আপনার যারা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে যারা আমানতকারী, যারা আপনাদের পৃষ্ঠপোষকতা করতেছেন এবং যারা ব্যবসায়ী, যারা আপনাদের ক্লায়েন্ট, তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে সামনের দিন সম্পর্কে যদি একটু বলেন আর কি। আমার একটাই আহ্বান থাকবে যে আমরা 43 বছর থেকে আমাদের যেই
আমানতকারী বলেন, আমাদের যারা ঋণ নিয়েছেন আমাদের থেকে, আমাদের রেগুলেটরস, আমাদের স্টেক হোল্ডার যারা আমাদেরকে যেভাবে সাহায্য করে এসেছিলেন, যে বিশ্বাসটা রেখে এসেছিলেন, আমি আশা করব যে আপনারা আমাদের সেই বিশ্বাসটাই ধরে রাখেন। আমরা আপনাদের বিশ্বাসের মর্যাদা পুরোপুরি ফেরত দেব। ধন্যবাদ জনাব রহমান আপনার সময় দেওয়ার জন্য, এবং আমরা আশা করি এবি ব্যাংক আবার তার পুরনো ঐতিহ্য ফিরে আসবে এবং একটি প্রতিষ্ঠিত ব্যাংক হিসেবে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াবে, এই প্রত্যয়ে আমরা শেষ করছি। আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।